প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমার ভিডিও টপিক সম্পর্কে আপনারা অলরেডি জেনে ফেলেছেন। থাম্বনেল থেকে বোঝা যাচ্ছে কি নিয়ে কথা বলছি। তো যেই মুহূর্তে আমি এই ভিডিওটি রেকর্ড করছি, তখনই প্রথম আলোতে চোখ বোলাচ্ছিলাম। প্রথম আলো হেডলাইন। ৮টার কিছু সময় পরে এটি প্রথম আলোতে পাবলিশড হয়েছে, অনলাইন ভার্সন। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সার্জিসের ফেসবুক পোস্ট, দলে অস্বস্তি অসন্তোষ। আই রিপিট দ্য হেডলাইন। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সার্জিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি অসন্তোষ। হ্যাঁ প্রিয় দর্শক, গত বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে বা শুক্রবার প্রথম প্রহর থেকে এই আলোচনা সমালোচনা তুমুলভাবে চলছে সারা দেশব্যাপী। অনলাইন অফলাইন মিডিয়া বা সামনাসামনি লোকেরা যেখানে কথা বলছে, যে কোনো ফোরামে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে হাসনাতের দেয়া পোস্ট। সেনাবাহিনীর প্রধানকে কেন্দ্র করে, সেনাবাহিনীকে জড়িয়ে যে বিষয়বস্তুটি আলোচনায় উঠে এসেছে হাসনাতের পোস্ট থেকে, এই নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশব্যাপী। এটি টক অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছে এখন। তো সেই পোস্ট আপনারা ইতিমধ্যেই পড়েছেন অনেকেই, তো সেই বিষয়ে আমি আর ডিটেইলে যাব না। সেখানে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছিলেন যে 11ই মার্চ অপরাহ্ন 2:30 হাসনাত এবং সার্জিসের উপস্থিতিতে সেনাবাহিনীর প্রধান তাদের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তো হাসনাত যেভাবে তার পোস্টে লিখেছেন, তাতে করে মনে হয়েছে যে এটি প্রস্তাব না, কিছু চাপিয়ে দেবার চেষ্টা হয়েছে। আর তা ছিল এই পতিত আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার চেষ্টা করা, তবে তা রিফাইন্ড ভার্সন হবে আওয়ামী লীগের, এরকমটাই ইঙ্গিত পাওয়া যায়। রিফাইন্ড ভার্সন মানে নেতৃত্বে অন্য কেউ থাকবেন। যেমন যাদের নাম এসেছে তারা হলেন সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, এবং হাসিনার আত্মীয় ফজলিন নূর তাপসের নাম এসেছিল, ঢাকার মেয়র, ঢাকা দক্ষিণের মেয়র প্রাক্তন। এবং অন্যান্য মাধ্যম থেকে জানা গিয়েছে সোহেল তাজের নামও, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের আমলের। তো এইটিকে রিফাইন্ড ভার্সন নাম দিয়ে সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে হাসনাত এবং সার্জিসদের বলা হয়েছিল যে এই আওয়ামী লীগকে বিবেচনা করা যেতে পারে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বা অন্যান্য স্বাভাবিক কাজকর্ম আওয়ামী লীগের হয়ে তারা করবেন। তো হাসনাত বিষয়টি যেভাবে দেখেছেন, তাতে রাজনীতিতে সেনাবাহিনী প্রধানের হস্তক্ষেপ হিসেবে দেখছেন। হাসনাতের লেখা থেকে এটাই প্রমাণিত হয়েছে। আর এটি নিয়ে তুলকালাম চলছে, তুমুল আলোচনা চলছে সব জায়গায়। আর ইন্টারেস্টিংলি সেনা সদর থেকে হাসনাতের কথার প্রতিবাদ করা হয়েছে। আর এই প্রতিবেদন আকারে এসেছে সুইডেন ভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ থেকে। শনিবার দিন তারা তাদের প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে তারা বলেছেন, নেত্র নিউজ বলেছে যে সেনা সদর থেকে বলা হচ্ছে যে হাসনাতের এইসব পোস্ট বা এইসব বক্তব্য অপরিপক্ক গল্পের সম্ভার কিংবা পলিটিক্যাল স্টান্ট বলা হয়েছে, রাজনৈতিক স্টান্টবাজি। তো এই হলো সেনা সদরের প্রতিক্রিয়া হাসনাতের পোস্টের বিপরীতে। আর সাধারণ মানুষের মধ্যে তথা সব মহলে নানাভাবে বিভিন্ন দিক থেকে প্রতিক্রিয়া আছে। এবং বৃহস্পতিবারের সেই বা শুক্রবারের সেই পোস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন করবার চেষ্টার বিরুদ্ধে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে। এমনকি সেনাপ্রধানের পদত্যাগের দাবি উঠেছে, যেটি আগেও বিভিন্ন মহল থেকে উঠেছিল তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। নতুন করে সেটি আবার চাঙ্গা হয়েছে। তো এই যখন চলছিল পরিস্থিতি, ঠিক তখনই নাটকীয়ভাবে আজ রোববার দুপুরে আমাদের যে এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টি এর আরেকজন উত্তরাঞ্চলের প্রধান মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে তিনি দ্বিমত পোষণ করেছেন। তিনি শুরুই করেছেন এইভাবে যে আমি আমার দিক থেকে কিছুটা সংশোধন, সংযোজন এবং বিয়োজন করে বলতে চাচ্ছি হাসনাতের বক্তব্য সম্পর্কে। আর তিনি সেখানে বলেছেন যে আমাদের সঙ্গে সেনাবাহিনীর প্রধানের যেভাবে আলোচনা হয়েছিল, সেই তার সেনাবাহিনী প্রধানের টোন অতটা এক্সট্রিম ছিল না। হাসনাত যেভাবে বর্ণনা করেছেন বিষয়টি আসলে এরকম ছিল না। বাট তিনি এটাও মেনশন করেছেন তিনি অত্যন্ত ওভার কনফিডেন্ট ছিলেন এবং ওভার কনফিডেন্স শো করা হচ্ছিল তার কথাবার্তায়, সেটা ফুটে উঠেছিল যে তিনি ওভার কনফিডেন্স। তো হাসনাত কিন্তু সার্জিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হাসনাত যা বলেছেন ঠিক সেই সব কথাই বলেছেন। এমনকি হাসনাতের কথার রেফারেন্স টেনে সার্জিস বলেছেন যে তাদেরকে যখন বলা হয়েছিল, তারা যখন দ্বিমত পোষণ করেছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবার ব্যাপারে, যে কোনো ফরম্যাটে হোক, সেটা রিফর্ম কিংবা রিফাইন্ড হোয়াট এভার ইট ইজ, তারা যখন দ্বিমত পোষণ করছিলেন যে যেহেতু আওয়ামী লীগ এখনো আত্মসমালোচনা করছে না, সরি বলেনি দেশবাসীকে, এবং তাদের কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না তাদের কৃতকর্মের জন্যে,
তাই এই দলকে পুনর্বাসনের চেষ্টার আমরা বিরোধিতা করছি এবং আমরা এতে রাজি নই, উই ডিসএগ্রি। তো তাদের এই ডিসএগ্রিমেন্ট তারা যখন প্রকাশ করেছিলেন তখন সেনাবাহিনীর প্রধান তাদেরকে বলেছিলেন, ইউ নো নাথিং, এই কথা তিনি তাদের বলেছিলেন। এবং তাদেরকে তিনি এটাও বলেছিলেন যে আই হ্যাভ বিন অর উই হ্যাভ বিন ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, আমি 40 বছর বা তার চাইতে বেশি সময় ধরে এই সার্ভিসে আছি, তোমাদের বয়সের চাইতেও বেশি আমার এই সার্ভিস লেংথ। তো তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে তিনি যা বলছেন সেটি অধিকতর ম্যাচিউর কথা, মোর প্র্যাগম্যাটিক, রিয়েলিস্টিক, সো তার কথা মেনে নেওয়া উচিত, এইভাবে কনভিন্স করবার চেষ্টা করেছেন। তো সার্জিস বলেছেন তিনি এই কথা মূল আলোচনার বাইরে বলেছেন, হাঁটতে হাঁটতে বলেছেন, বাট কথাটি তিনি বলেছেন এবং তার সব কথায় ওভার কনফিডেন্স ফুটে উঠেছে। তো সার্জিসকে বলছি, সার্জিস আসলে বিষয়টি তো একই। হাসনাত একটু হার্শলি হয়তো কথাগুলো লিখেছেন বা বলেছেন, আপনি তো একই কথা বলছেন, একই বক্তব্য সুগার কোটেড। আর বিষয়টা অনেকটা এরকম প্যারাফ্রেজিং এর মতো, কেউ হয়তো বলছে সুখী হতে কে না চায়, আরেকজন বলছেন সবাই সুখী হতে চায়। এই দুটো বাক্যে পার্থক্য কি? ভালোভাবে হাসনাত এবং সার্জিসের পোস্ট দুটো পড়লে এই কথা অত্যন্ত পরিষ্কার, যেটি জাস্ট সার্জিস যা বলেছেন সেটি হাসনাতের কথার প্যারাফ্রেজিং, আমি আর কিছুই দেখছি না সেখানে। এমনকি সার্জিস নতুন কিছু তথ্য অ্যাড করেছেন, যেমন সার্জিস বলেছেন যে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজার যখন আমাদের প্রয়োজন হতো তখন মিলিটারি অ্যাডভাইজারের মাধ্যমে আমরা মেসেজ আদান প্রদান করতাম এবং সেভাবে কিছু উত্তর আদান প্রদান করতাম, প্রশ্নোত্তর আদান প্রদান করা হতো সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বা সেনা সদরের সঙ্গে। সার্জিস কিন্তু তার পোস্টে এই কথা উল্লেখ করেছেন। তো এখন কথা হলো, যতই প্যারাফ্রেজিং হোক যাই হোক, এখানে এক ধরনের বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে, এক ধরনের মতের পার্থক্য কিছুটা হলেও সেখানে লক্ষ্য করা যাচ্ছে। আর এই নিয়ে আজ দুপুরের পর যখন সার্জিসের পোস্টের একটা লিঙ্ক শেয়ার করা হয় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে দলের অন্যান্য নেতা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এই সার্জিস এবং হাসনাতের এই বক্তব্যকে তারা ভালোভাবে নেননি এবং তারা বলেছেন তাদের নিজস্ব রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করবার চেষ্টা ফুটে উঠেছে এবং তারা নিজেদেরকে লাইমলাইনে আনবার চেষ্টা করছেন। দলকে এড়িয়ে গিয়ে কিংবা দলের সঙ্গে আলোচনা না করে তারা ব্যক্তিগতভাবে যেখানে সেখানে যা খুশি বলছেন, নিজেদের ইচ্ছে মতো পোস্ট দিচ্ছেন। অনেক নেতা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ করেছেন, এমনকি এমন কথাও কেউ কেউ বলেছেন যে আপনারা যদি মনে করেন আপনারাই সবকিছু, তাহলে আমাদেরকে দল থেকে বের করে দিন, টিকটকারদের এনে বসিয়ে দিন এখানে। তারা শ্লেষাত্মকভাবে কথাগুলো বলেছেন। আর শনিবার দিন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সিলেটে একটি অনুষ্ঠানে বলেছেন যে হাসনাতের এই বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। অন্যান্য আরো অনেক মহল থেকে এই কথা বলা হয়েছে যে হাসনাতের এইভাবে পোস্ট দেওয়া ঠিক হয়নি। তো সেইটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হলো, এই কথা পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে সেনাপ্রধান রাজনীতিতে অংশগ্রহণ করতে, তিনি বলেছেন তিনি রাজনীতি করতে চান না বা তার কোনো উচ্চাভিলাষ নেই, কিন্তু রাজনৈতিক কলকাঠি তিনি কিন্তু নাড়ছেন পেছন থেকে। আর এটি রাজনৈতিক আলোচনা। সেনাপ্রধান কোন এখতিয়ারে তিনি এইসব কর্মকাণ্ড ক্যান্টনমেন্টে বসে করতে পারেন, এই প্রশ্ন দেশের অনেকে করছেন। বোদ্ধা মহলে এই আলোচনা তুমুলভাবে চলছে। এটি সুস্পষ্ট রাজনৈতিক কর্মকাণ্ড। আর সেনাপ্রধান তার অবস্থানে থেকে এটি করতে পারেন কিনা, এটি তার কাজের আওতায় পড়ে কিনা, হাসিনা এই দেশে রাজনীতি করবে কি করবে না, আওয়ামী লীগ এই দেশে পুনর্বাসিত হবে কি হবে না, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় এটি, আদালতের বিষয় এটি। এই বিষয় নিয়ে কিভাবে সেনাপ্রধান কাজ করতে পারেন এবং কেন তিনি এটি করছেন? সার্জিস যতই বলুন যে তার টোন এক্সট্রিম ছিল না, ফ্রেন্ডলি ছিল, হোয়াট এভার ইট ইজ, বাট সুস্পষ্টভাবে এগুলো রাজনৈতিক কর্মকাণ্ড। আর সেনাপ্রধান এগুলো করতে পারেন না। তাই বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে যে যা চলছে এটা ঠিক চলছে কিনা। আর তারই রেশ ধরে সেনাপ্রধানের পদত্যাগেরও দাবি উঠেছে। এর আগেও তিনি বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন, সেই সব বক্তব্য বিতর্কিত হয়েছে। অতি সম্প্রতি রাওয়া ক্লাবে তিনি যে বক্তব্য রেখেছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, সেটা নিয়েও দেশব্যাপী তুমুল সমালোচনা হয়েছে। এবং ডক্টর ইউনূসকে সম্বোধন করতে গিয়ে সম্প্রতি তিনি প্রটোকল ভঙ্গ করেছেন। তিনি বলেছেন, আমি অধ্যাপক ইউনূসকে বলেছি এটি প্রেসিডেন্স অফ ওয়ারেন্ট এখানে কাজ করেনি, জ্যেষ্ঠতার ক্রম সেখানে লঙ্ঘিত হয়েছে, এটি তিনি করতে পারেন না। আর তিনি আসিফ মাহমুদ তার বক্তব্যে সম্প্রতি যা বলেছিলেন, যেটি আরেকটি চাঞ্চল্যকর খবর, যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রপোজ করা হয় ছাত্র জনতার পক্ষ থেকে, তখনও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি বিরোধিতা করেছিলেন এবং তিনি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন কনভিক্টেড পার্সন, একজন কনভিক্টেড পার্সনকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কনভিক্টেড, মানছি সে কথা,
কিন্তু কোন আদালতের মাধ্যমে কনভিক্টেড? সব কিছু ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাসিনার বানোয়াট মিথ্যাচার। ওয়াকারুজ্জামানের এগুলো অজানা থাকবার কথা ছিল না। সো বোঝা গেল ওয়াকারুজ্জামানও হাসিনার মিথ্যাচারে পা দিয়েছিলেন এবং বিশ্বাস করতেন হাসিনার এইসব বয়ান মিথ্যাচার। আর সেই জন্য তিনি বলতে পেরেছিলেন অধ্যাপক ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন ব্যক্তি সম্পর্কে যে তিনি কনভিক্টেড এবং তিনি এই সরকারের প্রধান হতে পারেন না। এখানেও আমি জেনারেল ওয়াকারুজ্জামানের হয় আমি বলবো এটি ইম্যাচুরিটি অথবা জেনে শুনে ধান্দাবাজি, হাসিনাকে সমর্থন করা, হাসিনার এই মিথ্যাচারগুলোকে অ্যাকসেপ্ট করা, আর কিছুই না। তো এই যখন পরিস্থিতি, তখন সেনাপ্রধান ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, এইটি খুব শিগগিরই একটি ফয়সালা হতে হবে। সরকারিভাবে এর একটি ফয়সালা দরকার। এই দেশের জনগণ এই বিষয়ে একটি ফয়সালা চায়, কারণ তিনি যেভাবে ক্যান্টনমেন্টে বসে রাজনীতি করছেন এইটি কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং এইটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি ইন্ডিয়ার একটি চাল। এর পেছনে রয়ের ষড়যন্ত্র, রয়ের কনস্পিরেসি, ইন্ডিয়ার পরামর্শ, ইন্ডিয়ার প্রেসক্রিপশন। ওয়াকারুজ্জামান সেগুলি বাস্তবায়ন করবার চেষ্টা করছেন কিনা এই প্রশ্ন জনমনে এখন ঘুরপাক খাচ্ছে সব জায়গায়। আর সার্জিস হাসনাতদের বলবো এবং এনসিপির সব তরুণ নেতাদের বলবো, আপনাদের অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। এইভাবে একে অপরকে মাইনাস করা, একে অপরের সঙ্গে ডিসএগ্রি করা এবং সেইটা পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়া আলাপ আলোচনা নিয়ে আসা নিজেদের দুর্বলতার প্রকাশক, এগুলো পরিষ্কারভাবে আপনাদের দুর্বলতা ফুটে উঠছে এবং আপনাদের নেতৃত্বের ইমেচুরিটি ফুটে উঠছে এইসব কর্মকাণ্ডে। ভবিষ্যতে প্রতিটি স্টেপ আপনাদের বুঝে নিতে হবে, কি বলছেন, কেন বলছেন, এবং দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সবকিছু আসতে হবে। কিছু পাবলিক হওয়ার আগে দলে আলোচনা হতে হবে, না হলে কিন্তু দল শুরু হওয়ার আগেই ভাঙনের লক্ষণ আমরা দেখছি এবং সেটি কিন্তু ঘটবে। আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, দেশবাসীর অনেক প্রত্যাশা আপনাদের কাছে। সেই প্রত্যাশার গুড়ে আপনারা বালি ঢেলে দিবেন না, সেই প্রত্যাশাকে নষ্ট করবেন না, ধূলিসাৎ করবেন না। ম্যাচিউর ডিসিশন নিতে হবে সব বিষয়ে চিন্তা ভাবনা করে। এইটুকুই থাকলো এই ভিডিওতে। ধন্যবাদ দর্শক, আবার কথা হবে পরে কখন।